হাতিবাড়ি স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বানানের ক্ষেত্রে কোথায় মূর্ধন্য এবং কোথায় দন্তন্য ব্যবহার করতে হবে সেই বিষয়টি আলোচনা করব। মূর্ধন্য কেবলমাত্র তৎসম শব্দের বানানে। বাংলা ভাষায় আমরা অনেক তৎসম শব্দ ব্যবহার করে থাকি। এই তৎসম শব্দের বানানের ক্ষেত্রে কখন মূর্ধন্য ব্যবহৃত হবে, দন্তন্য এর জায়গায় যে মূর্ধন্য ব্যবহৃত হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে শিরোনাম হচ্ছে নত্যবিধান নামে পরিচিত। এই নত্যবিধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোথায় কোথায় মূর্ধন্য ব্যবহার হয় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আসা যাক, রি বা রিকারের পরেই মূর্ধন্য ব্যবহৃত হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করি। রি বা রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। রি বা ইকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিয়ে দেখব, যেমন ঋণ, ঋণী, তৃণ, মসৃণ, আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণে রি, এটা রি, রি এর পরে মূর্ধন্য ন ব্যবহার হলো। এরপরে রি, ঋণের ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার করলাম। এরপরে তৃণ, রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহার করলাম। মসৃণ, রিকারের পরে মূর্ধন্য ন এর ব্যবহার। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম তাহলে রিকার বা রি এর পরে মূর্ধন্য ন ব্যবহার হয়। এরপরে নিয়ম, র এর পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। তৎসম খেয়াল রাখতে হবে, আমরা এই মূর্ধন্য বা নত্যবিধানের যে নিয়ম, এটা হচ্ছে শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম যেটা হচ্ছে সংস্কৃত শব্দ, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন, অন্য কোনো ক্ষেত্রে নয়, বিদেশি শব্দ বা দেশি শব্দের ক্ষেত্রে নয়। তাহলে আমরা দেখি, র এর পরে, র এর পর মূর্ধন্য, মূর্ধন্য ন হয়। উদাহরণ দিয়ে আমরা দেখব তাহলে কিভাবে র এর পরে মূর্ধন্য ন হয়। যেমন বরণ, তোরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি শরণ। এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে র ছিল এবং র এর পরে মূর্ধন্য ন, এখানে র ছিল, র এর পরে মূর্ধন্য ন, এখানে র ছিল শরণের ক্ষেত্রে, শরণের পরে মূর্ধন্য ন। তাহলে আমাদের প্রথমটা ছিল রি বা রিকারের পরে মূর্ধন্য ন, এবং এরপরে যেটা নিয়ম হলো সেটা হচ্ছে র এর পরে মূর্ধন্য ন। উদাহরণে আমরা দেখতে পেলাম এরপরে নিয়ম হচ্ছে রফলায়ের পরে মূর্ধন্য। রফলায়ের পরে কিভাবে মূর্ধন্য হয় সেটা আমরা দেখবো এখন। রফলায়ের পরে যেমন প্রাণ,
শ্রেণী, গ্রাম। এই যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ক এর ক্ষেত্রে এখানে রফলা আছে এবং রফলাটা ক এর পরে উচ্চারিত হয়। এখানে তালিকা শেষ ক্ষেত্রে রফলা আছে, তারপরে ঘ এর ক্ষেত্রে রফলা আছে। এই রফলের পরে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য, এখানে একইভাবে মূর্ধন্য, একইভাবে এখানে মূর্ধন্য ন। সুতরাং আমরা এখানেও দেখতে পেলাম রফলা এর পরে কিভাবে দন্তান্বয়ের জায়গায় মূর্ধন্য ন হয়। আর এগুলো অবশ্যই বুঝে নিতে হবে, এগুলো তৎসম বা সংস্কৃত শব্দ, এগুলো তৎসম বা সংস্কৃত শব্দ। কারণ আমরা তৎসম শব্দের ক্ষেত্রেই বানানের ক্ষেত্রে কেবলমাত্র মূর্ধন্য নয়ের পরে রফলার পরে মূর্ধন্য ন, রিকারের পরে মূর্ধন্য ন, রি এর পরে মূর্ধন্য ন ব্যবহার করি। এরপরে আসা যায় রেফের পরে মূর্ধন্য ন ব্যবহার করি। রেফের পরে মূর্ধন্য নয় ব্যবহার। রেফের পরে মূর্ধন্য কর্ণ, বর্ণ, কর্ণ, বর্ণ, স্বর্ণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেফ আছে, এখানে রেফ আছে, এখানে রেফ আছে এবং এই রেফটা হচ্ছে নয়ের আগেই ব্যবহার করা হয়েছে। সুতরাং এই রেফের পরেও মূর্ধন্য ন ব্যবহার করা হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের ক্ষেত্রেও রেফের পরে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। এরপরে নিয়ম হচ্ছে মূর্ধন্য স এর পরে মূর্ধন্য এর ব্যবহার, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন এর ব্যবহার। বর্ষা, মূর্ধন্য স এর পর এর মূর্ধন্য, যেমন কৃষাণ বা কৃষক, কৃষক, কৃষাণ, পাষাণ, ভূষণ, ভাষণ। আমরা উদাহরণ থেকে একটু লক্ষ্য করি, এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এরপর আছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন, এরপরে মূর্ধন্য ন, এখানেও মূর্ধন্য ন। তাহলে আমরা দেখতে পেলাম এই উদাহরণগুলোর সাহায্যে মূর্ধন্য স এর পরেও, মূর্ধন্য স এর পরেও তৎসম শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। এরপরে আরেকটা নিয়ম এর আগামী, যেমন এটাকে আমরা কিও বলে থাকি, এর বানানের ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই ক মূর্ধন্য স, ক যোগ মূর্ধন্য স। এই কিওর পরেও মূর্ধন্য স্বর পরে যেমন মূর্ধন্য ন হয়, ঠিক একইভাবে এখানেও যেহেতু কিও এর সাথে মূর্ধন্য স আছে, ক যোগ মূর্ধন্য স, এখানেও একইভাবে মূর্ধন্য নয়ের ব্যবহার হবে। যেমন ক্ষণ, লক্ষণ, শিক্ষণ,
এই বানানের ক্ষেত্রে আমরা দেখি এখানে কযোগ মূর্ধন্য ক্ষীয়, কযোগ মূর্ধন্য ক্ষীয়, কযোগ মূর্ধন্য ক্ষীয় এবং এর ঠিক পরপরই মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। তাহলে আগে আমরা বিশ্লেষণ করেছি যে ক্ষীয় অক্ষরটি আছে এখানে দুইটা বর্ণের সমষ্টি, একটা হচ্ছে ক এবং ক এর সাথে যুক্ত আছে মূর্ধন্য স। সুতরাং এই ক্ষীয়র ক্ষেত্রেও ক্ষীয়র পরে আমরা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার করব। এরপর আছে ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনি বলতে ট, ঠ, ড, ড, এই ট বর্গীয় ধ্বনির আগেই মূর্ধন্য ন ব্যবহার করে থাকি। যুক্ত ব্যঞ্জনে আমরা এটাকে এভাবে বলবো, যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় ধ্বনির আগে আমরা মূর্ধন্য ন এর ব্যবহার করে থাকি যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট বর্গীয় ধ্বনির আগে আমরা মূর্ধন্য ন এর ব্যবহার করে থাকি। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ট বর্গীয় ধ্বনি কি? তাহলে ট, ঠ, ড, ঠ, ট, ঠ, ড, ঢ, এই এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির আগে আমরা যুক্ত ব্যঞ্জনের মূর্ধন্য ন এর ব্যবহার করে থাকি। যেমন কণ্ঠ, ঘণ্টা, লণ্ঠন, মণ্ডপ। আমরা এই উদাহরণগুলোতে দেখতে পাচ্ছি এখানে ঠ, এখানে ড, এখানে ঠ, এখানে ড। প্রত্যেক ক্ষেত্রেই যে নয়ের ব্যবহার সেটা হচ্ছে এর পূর্বে মূর্ধন্য ন, এখানে মূর্ধন্য ন, প্রত্যেকটা জায়গায় মূর্ধন্য নয়ের ব্যবহার দেখা যায়। সুতরাং তাহলে আমরা বলতে পারি ট বর্গীয় ধ্বনির প্রত্যেক যুক্ত বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় ধ্বনির আগে আমরা মূর্ধন্য নয়ের ব্যবহার করব। আসা যাক এর পরের নিয়মে। প্র, পরা, পূর্ব অপর, প্র, পরা, পূর্ব অপর, এই শব্দের পরে, এই শব্দগুলোর পরে যদি অন্য শব্দটি ব্যবহৃত হয়, অন্য এই শব্দটি ব্যবহৃত হয়, তাহলে এখানে একটা পরিবর্তন আসবে। তার আগে আমি অন্যটা বিশ্লেষণ করবো। এটা কিভাবে আছে? অন্যটা কি? এ হয়ের সাথে যে ন আছে সেটা কি মূর্ধন্য নাকি দন্তন্য? এটা মূলত এভাবে আছে। এভাবে যদি থাকে তাহলে ধরে নিতে হবে এখানে হ যোগ দন্তন্য অবস্থায় আছে, হ যোগ দন্তন্য অবস্থায় আছে। আর যখন এরপরে প্র, পরা, পূর্ব, অপর এর পরে যখন ব্যবহার হবে তখন এর পরিবর্তন হবে দন্তন্য এর জায়গায় মূর্ধন্য হয়ে যাবে এবং তখন তার রূপ হবে এমন নিচে চলে আসবে, হ যোগ মূর্ধন্য। ঠিক তার নিয়মটা হবে তখন এরকম। তাহলে আমরা যখন পাশে এভাবে দেখব তখন ধরে নিতে হবে সেটা দন্তন্য, আর যখন নিচে ব্যবহার করব তখন সেটা হবে মূর্ধন্য। যেমন আমরা বান্ন, অপরাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন, আচ্ছা পূর্বাহ্ন, আমরা পূর্বাহ্ন, অপরাহ্ন। তাহলে আমরা দেখতে পেলাম এখানে
ছিল এভাবে অন্যযুক্ত হওয়ার পরে এখানে দন্তন্য ছিল, দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। কখন? প্র, করা, পূর্ব, অপর ইত্যাদির পরে যখন অন্যযুক্ত হয় তখন সেই হয়ের সাথে যে ন থাকে সেটা মূলত মূর্ধন্য হয়, সেটা মূর্ধন্যের ব্যবহার। এরপরে একটা নিয়ম হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয় এমন একটা নিয়ম আছে, অর্থাৎ এটা কোনো নিয়মের মধ্যে নয়, বরং সব সময় এরকমই ব্যবহৃত হয় এমন কতগুলো শব্দ আছে। সব সময় মূর্ধন্য ন ব্যবহার হয় এমন কতগুলো শব্দ আছে। আমরা নবম দশম শ্রেণীর বাংলা লিখিতপত্রে একটা কবিতা আকারে একটা নিয়ম দেওয়া আছে, কতগুলো শব্দ দেওয়া আছে। বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, এমন কতগুলো শব্দ একাধারে দেওয়া আছে কবিতা আকারে। এটা শিখলে আমরা অনেকগুলো স্বভাবতই যে মূর্ধন্য ন হয় তার কতগুলো নিয়ম জানতে পারবো, শব্দগুলো সম্পর্কে জানতে পারবো। যেমন বাণিজ্য, লবণ, মন, কঙ্কন, কঙ্কন, কণিকা, এই শব্দগুলোর সাথে স্বভাবতই মূর্ধন্য ন এর ব্যবহার করতে হয়। এটা কোনো নিয়মের মধ্যে নয়, সবসময় এমনই হয়ে থাকে। এতক্ষণ আমরা আলোচনা করলাম নত্ব বিধান সম্পর্কে। যতটুকু আলোচনা করলাম আশা করি কোথায় মূর্ধন্য এবং কোথায় দন্তন্যের ব্যবহার হবে এ ব্যাপারে তোমরা সতর্ক হবে আজ থেকে। তো আবার স্মরণ করে দিচ্ছি, এই ন কেবলমাত্র তৎসম শব্দ, কারণ বাংলা ভাষায় অনেকগুলো তৎসম শব্দ ব্যবহার হয়ে থাকে। এই তৎসম শব্দের বানানোর ক্ষেত্রে কেবল দন্তন্য এর জায়গায় মূর্ধন্য নয়ের যে নিয়ম সেটাই নত্যবিধান, এবং সেটা আজকে আলোচনা করা হলো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।